নমস্কার সকল ভিউয়ার বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আপনাদের পছন্দের চ্যানেলটিতে স্টক মার্কেট রিলেটেড প্রচুর ভিডিও দেওয়া রয়েছে এবং প্রচুর প্লে লিস্ট দেওয়া রয়েছে। আপনারা প্লে লিস্টগুলো কিন্তু চেক করতে পারেন, যেখানে ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে শুরু করে বাইন্যান্স, ক্রিপ্টো অথবা ট্রেডিং ভিউ কিভাবে ব্যবহার করবেন তার উপরে ভিডিও দেওয়া রয়েছে, বিভিন্ন স্ট্র্যাটেজির উপর ভিডিও দেওয়া রয়েছে। আপনারা ইন্ডিকেটর ইউজ করে যদি ট্রেড করতে ভালোবাসেন তার উপরেও কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আপনার পছন্দের বাংলা ভাষায়। আজকের এই নতুন ভিডিওটি কিন্তু একটা দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, দুর্দান্ত একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমরা ইটিএফ নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব ইটিএফ কি, ইটিএফ এ কেন আমাদের ট্রেড করা উচিত, ইটিএফ ভালো না খারাপ একজন ইনভেস্টর অথবা ট্রেডারের জন্য। টপ পারফর্মিং ইটিএফ এর লিস্টে আমরা দেখব তারা কত পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে গত 5 বছর ধরে। ইটিএফ এ ট্রেড করতে গেলে চার্জেস কি হতে পারে, কোন সময় ইটিএফ এ আমাদের ইনভেস্ট করা উচিত, আর শুধুমাত্র পজিটিভ বিষয়গুলো নয়, বিনিয়োগ করার সময় পজিটিভ গুলো জানার থেকেও সবচেয়ে বেশি জরুরি হলো নেগেটিভ পয়েন্টগুলো আমাদের ফাইন্ড আউট করা। এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা নেগেটিভ পয়েন্টগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। প্রথমে প্রশ্ন আসে ইটিএফ কি। ইটিএফ এর ফুল ফর্ম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যা অনেকটা ইন্ডেক্স ফান্ডের মতনই কাজ করে। অনেকেরই প্রশ্ন, স্যার মিউচুয়াল ফান্ড আর ইটিএফ কি একই জিনিস, দুটো কি একই রকম ভাবে করা যায়, বা মিউচুয়াল ফান্ডের মতন আমরা কি ইটিএফ এও ইনভেস্ট করতে পারি? এখানে প্রশ্ন না, দুটো জিনিসই আলাদা এবং দুটোর কনসেপ্টই আলাদা, আর দু জায়গাতে ইনভেস্ট করার নিয়মগুলো আলাদা। মিউচুয়াল ফান্ডগুলোতে কি হয়, মিউচুয়াল ফান্ডগুলোতে আমরা প্রচুর বিনিয়োগকারী মিলে কোনো একটি মিউচুয়াল ফান্ড কোম্পানিতে একটা লামসাম অ্যামাউন্ট প্রত্যেক মাসে দিই, বা আমাদের যখন ইনভেস্ট করা থাকে তখন দিই। আর সেই টাকাটা কালেক্ট করার পর দেখা গেল মিউচুয়াল ফান্ড হাউসের কাছে মিউচুয়াল ফান্ডগুলো কন্ট্রোল করে বিভিন্ন এএমসি সংস্থা, অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, যেমন এইচডিএফসি, ইউটিআই, এরকম অনেকগুলো সংস্থা রয়েছে আমাদের ইন্ডিয়াতে। তো তারা কি করছে, আপনার আমার থেকে টাকা নিচ্ছে এবং সেই টাকার 98% টাকা তারা ভালো স্টকের ওপর বিনিয়োগ করছে। কারণ মিউচুয়াল ফান্ড হাউসগুলোতে অ্যানালিসিসের একটা টিম থাকে, যারা এমন সমস্ত কিছু স্টক পিক করে যেগুলোর আগামী দিনে হাই গ্রোথের পসিবিলিটি রয়েছে, কিন্তু বর্তমানে কম দামে স্টকগুলোকে পাওয়া যাচ্ছে। এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলুন এবং টেকনিক্যাল অ্যানালিসিস বলুন, এই বিষয়গুলো সেই এক্সপার্টদের টিম দ্বারাই করা হয়। আর যেহেতু একটা বড় এক্সপার্টের টিম এই বিষয়গুলোকে ম্যানেজ করছে, হ্যান্ডেল করছে, তো তাদের পেছনে একটা বড় এক্সপেন্সেস চলে আসে এএমসি হাউস। আর আপনি যখনই মিউচুয়াল ফান্ড কিনছেন, আর এই খরচটাও কিন্তু আপনার ওপর দিয়ে তুলে নেওয়া হয়। ঠিক এই জায়গাটিতেই ইটিএফ স্বতন্ত্র, ইটিএফ আলাদা। ইটিএফ এ কি হয়, ইটিএফ এ কোনো বড় টিম থাকছে না যারা অ্যানালিসিসের জন্য, যাদেরকে বড় স্যালারি দেওয়ার ব্যাপার থাকে বা তাদের পেছনে খরচের ব্যাপার থাকে। এমসি হাউসগুলো সরাসরি বিভিন্ন ইন্ডেক্সের ওপর বিনিয়োগ করে। ইন্ডেক্স যেমন ভাবে চলবে আপনার ইটিএফ এর গ্রোথও তেমন ভাবে হবে। ধরুন নিফটি বিজের নাম আপনি শুনেছেন, তো নিফটি বিজ এক প্রকারের ইটিএফ। আপনি ব্যাংক বিজের নাম শুনেছেন, ব্যাংক বিজ এক ধরনের ইটিএফ। তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কি করছে, এমসি কোম্পানিগুলো যখন বাজারে কোনো ইটিএফ ছাড়ে, তার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ইন্ডেক্সের উপর বিনিয়োগ করে। যদি নিফটির ইটিএফ আনে, তো নিফটির উপরে ধরুন 500 কোটি টাকার একটা নিবেশ রয়েছে, আর সেই টাকাটার উপরে তারা একটা ন্যাব ভ্যালু, এনএভি নির্দিষ্ট করে নেয়। আর সেই এনএভিটাই বারংবার হস্তান্তর হতে থাকে একজন ট্রেডার থেকে আরেকজন ট্রেডারের মধ্যে। কিন্তু মিউচুয়াল ফান্ডে কি হয়, মিউচুয়াল ফান্ডে এরকম কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই, নির্দিষ্ট অ্যামাউন্ট আগে থেকেই ডিসাইড করা থাকে না। আপনি বা আমি যেরকম কোনো কোম্পানিতে নিবেশের জন্য টাকা দিচ্ছি, সেই টাকাটা তারা পরের দিন মার্কেটে ইনভেস্ট করে দেয় তাদের পছন্দ মতন স্টক কেনার জন্য। কিন্তু ইটিএফ এই ব্যাপারটি নয়, ইটিএফ এ আগে থেকে ডিসাইড করা থাকে ফান্ডের সাইজ কি হবে এবং তার ইউনিট কত পিস থাকবে। এবার মনে করুন নিপ্পন নিফটি বিজ যেটা রয়েছে, তার জন্য নিপ্পন 500 কোটি টাকা নিবেশ করেছে নিফটির উপরে, এবং তার বদলে তারা 50 লক্ষ ইউনিট ইটিএফ ছেড়েছে। তো এমনটা হবে না আগামীকালকে মার্কেটে অনেক চাহিদা বেড়ে গেছে, তো নিপ্পন কোম্পানি 50 লক্ষ ইউনিটকে 70 লক্ষ বা 60 লক্ষ ইটিএফ বানিয়ে দিল। এটা কিন্তু পসিবল নয়। 50 লক্ষ ইউনিট ইটিএফ যেটা ছিল সেটা সেম থাকবে, শুধু এটার হস্তান্তর হতে থাকবে একজন ট্রেডারের থেকে আরেকজন ট্রেডারের কাছে। সহজ ভাষায় বলতে গেলে ইটিএফ হলো পুঁজিবাজারের একটা বড় বাস্কেটের মধ্যে বিনিয়োগ করার সুযোগ দেয়। মনে করুন আপনি নিফটি বেস কিনছেন, তার মানে নিফটির যে 50টা স্টক রয়েছে, সেই 50টা স্টকের মধ্যে আপনি বিনিয়োগ করছেন। সেই 50টা স্টক কিভাবে ওঠাপড়া করছে তার উপরে সূচক চলবে, আর সূচক বাড়লে আপনার ইটিএফ এর প্রাইসও বাড়বে, সূচক কমলে ইটিএফ এর দামও
নিচের দিকে নামবে। আমরা যদি দেখি 2023-এর মার্চের শেষে অর্থাৎ মার্চের 31 তারিখের দিকে আমরা দেখলাম মার্কেটে একটা বুল রান স্টার্ট হয়েছে। তো 29শে মার্চ 2023 থেকে নিফটিতে একটা বুল রান স্টার্ট হয়েছিল, আর এই বুল রানটা কিন্তু লাগাতার 2023-এর 20 জুলাই পর্যন্ত অ্যাক্টিভ ছিল। তো আপনি যদি নিফটির ইটিএফে মার্চ মাসের শেষে বিনিয়োগ করতেন, তারপরে নিফটির ইটিএফে যদি আপনি বিনিয়োগ করতেন মার্চ মাসের শেষের দিকে, তো মার্চ মাসের শেষের দিকে একটা ইউনিটের দাম কত ছিল? একটা ইউনিটের দাম ছিল 181 টাকা 70 পয়সার কাছাকাছি, এবং জুলাইয়ের 20 তারিখে আসতে আসতে এটার দাম বেড়ে দাঁড়ায় 210 টাকা। তো আপনি ভাবুন 181 টাকা 50 পয়সা থেকে এটার দাম যদি 210 টাকা পর্যন্ত পৌঁছে যায়, শুধু 111 দিনের মধ্যে 15%-এর ওপর র্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যেখানে আমাদের দেশে 4 থেকে 7.5%-এর ভেতর রিটার্ন পাওয়া যায় ইয়ারলি, সেখানে আপনি একটা ভালো মোমেন্টাম যদি ক্যাচ করতে পারেন, বাজারে যদি সামান্য কিছু নলেজ থাকে, তাহলে প্রতি বছর আপনি মোটামুটি 12 থেকে 20%-এর প্রফিট আর্ন করতে পারেন ইটিএফ এ বিনিয়োগ করে। এখানে আপনার রিস্কটা অনেক লো থাকলো, কারণ দেশের ইকোনমি, দেশের অর্থনীতি যদি সচল থাকে, তাহলে ইন্ডেক্সগুলো ওপরের দিকে যাবে, এবং ইন্ডেক্স ওপরে যাওয়া মানে আপনার ইটিএফ এরও ভ্যালু বাড়া। এখানে যেমন আমি নিফটির এক্সাম্পল দিলাম, আপনি যদি ব্যাংক বিজ অর্থাৎ ব্যাংক ইটিএফ এ নিবেশ করেন, অথবা সেন্সেক্সের ইটিএফ এ, অথবা যে কোনো সেক্টর ওয়াইজ ইটিএফ এও নিবেশ করেন, বিষয়টা একই রকম হয়। ধরুন কিছুদিন আগেই আইটি সেক্টরের পরিস্থিতি খারাপ ছিল, আইটি সেক্টরের যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্স অনেকটাই নিচের দিকে নেমে এসেছিল। সেই সময় যদি আপনার ভিউ এরকম থাকতো যে আইটি সেক্টর আপাতত নিচে ট্রেড করলো, এটা আগামী দিনে অবশ্যই উপরে উঠবে, কারণ আইটি সেক্টর এমন একটা সেক্টর যেটা আগামী দিনে আরো ফুলে ফেপে উঠবে। তো আপনি যদি সেই সময় আইটি সেক্টরে বিনিয়োগ করে দিতেন, আর তারপর বর্তমান বুল রানের সময় সেখান থেকে প্রফিট বুক করতে পারতেন, তাতেও দেখা যেত 2-3 মাসে আপনি 10-12%-এর একটা প্রফিট এখান থেকে আর্ন করতে পারতেন। মিউচুয়াল ফান্ড যারা করছেন তাদের লং টার্মের জন্য চোখ রাখা উচিত, আর যারা ইটিএফ করছেন, ইটিএফ থেকে সবচেয়ে ভালো শর্ট টার্ম গেইন নেওয়া, কারণ ইটিএফ এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। তো এতক্ষণ আমরা ইটিএফ সম্বন্ধে বুঝতে পারলাম যে ইটিএফ মিউচুয়াল ফান্ডের থেকে আলাদা, বিনিয়োগের কৌশলও আলাদা। লামসাম অ্যামাউন্ট দিয়ে আপনি ইটিএফ করতে পারবেন না, ইটিএফ এর পার ইউনিটের যা ভ্যালু রয়েছে সেই ভ্যালু আপনাকে ইটিএফ কেনার সময় ইনভেস্ট করতে হবে। এবার প্রশ্ন আসে, কেন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে ইটিএফ এ ইনভেস্ট করব? প্রথম পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ডাইভার্সিফিকেশন। কারণ ইটিএফ এ যখন আপনি বিনিয়োগ করছেন, ইটিএফ বিভিন্ন ইন্ডেক্সকে ফলো করে, নির্দিষ্ট কোনো ইন্ডেক্সে আপনি আপনার নিবেশটা করছেন, আর ইন্ডেক্সগুলো বিভিন্ন স্টকের বাঞ্চ দ্বারা তৈরি হয়। মনে করুন নিফটির 50টা স্টক রয়েছে, নিফটি ইটিএফ আপনি কিনছেন, নিফটির 50টা স্টক, আলাদা আলাদা সেক্টরের 50টা স্টক, সব মিলিয়ে আপনি একটা ব্রডার রেঞ্জ পাচ্ছেন, একটা বড় রেঞ্জ পাচ্ছেন। আপনি যদি আলাদা আলাদা 50টা স্টকে নিবেশ করতে যেতেন, সেই ক্ষেত্রে বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনার প্রয়োজন পড়তো, কিন্তু ইটিএফ এ সেটা নয়। ইটিএফ এ আপনি ছোট্ট অ্যামাউন্টের সাথে, বর্তমান সময় আপনি দেখলেন 210 টাকা 220 টাকা এরকম প্রাইস চলছে, তো এই অল্প টাকাতে আপনি 50টা স্টকের যে বাস্কেট, সেই বাস্কেটটাকে ক্রয় করার সুবিধা পাচ্ছেন। সেম জিনিস খাটে আপনি যদি ব্যাংক বিজ অথবা সেন্সেক্স বিজে কাজ করতে চান। দ্বিতীয়ত লো কস্ট। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ট্রেড করতে যান, মিউচুয়াল ফান্ডে অন্তত পক্ষে 500 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, এটা মিনিমাম। কিন্তু ইটিএফ এরকম ব্যাপার নেই, ইটিএফ এর যা প্রাইস থাকবে, ইটিএফ এর পার ইউনিটের ভ্যালু যা থাকবে, সেটাই আপনি ইনভেস্ট করতে পারেন। চাইলে আপনি একটা ইটিএফও কিন্তু বাই করতে পারেন, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। তৃতীয় হলো লিকুইডিটি। যেহেতু স্টক এক্সচেঞ্জের উপরে এটা ট্রেড হচ্ছে, এখানে আপনি ফ্লেক্সিবিলিটি পেয়ে যাচ্ছেন আপনার ইচ্ছে মতো সময় কেনার এবং ইচ্ছে মতো সময় আপনার কিনে রাখা ইটিএফটিকে সেল করে দেয়ার। 4 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি। ইটিএফ আগেই বলা হয়েছে ইটিএফ এক্সচেঞ্জের মাধ্যমে কেনা বেচা করা হয়, আর আপনি এক্সচেঞ্জের মাধ্যমে কেনা বেচা করছেন মানে আপনার অবশ্যই একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যে কোনো ইনস্ট্রুমেন্ট কিনুন না কেন, প্রতিদিন আপনি সেটা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন, আপনার মোবাইলে দেখতে পারবেন যে কত পিস কেনা রয়েছে, তার বর্তমান ভ্যালু কি রয়েছে, দাম উঠছে বাড়ছে, সেটা আপনি অলওয়েজ ট্র্যাক করতে পারবেন। 5 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সিবিলিটি। বিভিন্ন আলাদা আলাদা ইন্ডেক্সের উপর আলাদা আলাদা ইটিএফ রয়েছে। তো আপনার যদি মনে হয় যে আপনি আইটি সেক্টরের কোনো ইন্ডেক্সের ওপর ইনভেস্ট করবেন, আপনি আইটিবি অথবা আইটি সেক্টরের ইটিএফ এ নিবেশ করতে পারেন। আবার আপনার যদি মনে হয় যে আপনি কোনো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে নিবেশ করতে চাইছেন, একটা দুটো ভালো স্টক খুঁজে পাওয়া আপনার জন্য মুশকিল হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনি ইনফ্রাস্ট্রাকচার ইন্ডেক্সের ইটিএফ বাই করে নিতে পারেন। তো এরকম আলাদা আলাদা বিভিন্ন ধরনের ইন্ডেক্সগুলোতে আপনারা কিন্তু ইটিএফ এর মাধ্যমে খুব সহজেই নিবেশ করতে পারেন। ইটিএফ এ যখন আপনি ট্রেড করছেন, আপনি যদি 1 বছরের আগেই আপনার প্রফিট বুক করে নেন, সেই ক্ষেত্রে আপনাকে
শর্ট টার্ম গেইন ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি 1 বছর অর্থাৎ 12 মাসের বেশি সময় ধরে ETF গুলো আপনার ডিম্যাটে রেখে তারপর বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনাকে লং টার্ম গেইন ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স এফিসিয়েন্সি এখানে একটা রয়েছে। ট্যাক্স নিয়ে খুব বেশি ঝামেলায় আপনাকে পড়তে হবে না। আপনি যদি স্টক কেনেন, আলাদা আলাদা প্রচুর স্টক কেনা-বেচা করেন, সুইং ট্রেড করেন, সেই ক্ষেত্রে বছরের শেষে ট্যাক্স ক্যালকুলেশনে একটা ঝামেলা আসে, যা ETF এ অনেকটাই মাইনার। 7 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ইন্টারডে ট্রেডিং। হ্যাঁ, ETF এ কিন্তু ইন্টারডেতেও ট্রেডিং করা সম্ভব। আমরা এখানে নিফটির ETF দেখে নিচ্ছি। নিফটির ETF কে যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে নিয়ে যাই, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে নিয়ে যাচ্ছি এবং 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখছি গত 14 সেপ্টেম্বর অর্থাৎ গত শুক্রবারে নিফটির ETF স্টার্ট হয়েছিল 9:15 তে 212 টাকা 71 পয়সায়। তারপর ধীরে ধীরে কিছুটা নিচের দিকে নেমে এসে 211 টাকা 90 পয়সার কাছে এসছে। তারপর আবার দিনের শেষে এটার প্রাইস কিন্তু অনেকটাই বেড়েছে। দিনের শেষে এটা 213 টাকা পর্যন্ত পৌঁছে গেছিল। তো যারা ইন্টারডেতে ইন্ডেক্সে ট্রেড করতে চান অথচ এফএনওর ঝামেলাতে পড়তে চান না, লিভারেজ নিতে কাজ করতে চান না, তারা এই ধরনের ইটিএফেও কিন্তু ট্রেড করতে পারেন। তো এতক্ষণ ধরে আমরা কেন ইটিএফ এ ট্রেড করব এই বিষয়ে বিশ্লেষণ চললো। এবার দেখে নেওয়া যাক ইটিএফ এ ট্রেড করতে গেলে চার্জেস কি লাগতে পারে। যেহেতু ইটিএফ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেড করা হয় অনেকটা শেয়ার ট্রেড করার মতন, তো এখানেও আপনাকে ব্রোকারেজ দিতে হবে এবং ব্রোকারেজ পার্সেন্টেজ আপনার 0.01%। আপনার যা টার্ন ওভার ভ্যালু থাকবে তার উপরে। মোটামুটি আপনি ধরতে পারেন আপনি কোনো ডেলিভারিতে ট্রেড নিচ্ছেন। আপনি জিরোদা, এঞ্জেল ওয়ান অথবা আফস্টক্স এরকম বুকিং প্ল্যাটফর্মগুলোতে যখন ডেলিভারির জন্য ট্রেড করেন যেরকম চার্জ পড়ে প্রায় সেম চার্জ পড়বে বা তার থেকে সামান্য কিছু কম চার্জ পড়বে। ধরুন আপনি ব্যাংক বিল 200 পিস কিনছেন, তার জন্য আপনাকে ম্যাক্সিমাম 50 টাকা চার্জ দিতে হবে। তো এখানে অনেকটা স্টক ডেলিভারির থেকে সামান্য কিছু চার্জ কম লাগলো, বিষয়টা অনেকটাই সিমিলার। যেমনটি আপনারা ডেলিভারির সময় ট্রেড নিয়ে থাকেন, ডেলিভারিতে যা চার্জ আপনার থেকে আপনার ব্রোকিং সংস্থাগুলো নিয়ে থাকে। এবার প্রশ্ন আসে ইটিএফে আমাদের কোন সময় বিনিয়োগ করা উচিত। যেমনটি ভিডিওর শুরুতেই বলা হয়েছিল ইটিএফ অনেকগুলো স্টকের একটা বাস্কেট। সো আপনি যদি কোনো একটা ইন্ডেক্সে ট্রেড করতে চান আর সেই ইন্ডেক্স বর্তমানে অনেকটা নিচে রয়েছে, আপনি জানেন সেই ইন্ডেক্সটা আগামী দিনে অবশ্যই উপরে উঠবে, কিন্তু বর্তমান সময় সেটা কমে পাওয়া যাচ্ছে। অথবা আপনি ধরে নিন আইটি সেক্টরে হঠাৎ করে বিশ্ববাজারের কোনো খারাপ পরিস্থিতির কারণে 10% নিচে নেমে এসছে, তো সেই সময় আইটি সেক্টরের ইটিএফ এ আপনি ইনভেস্ট করতে পারেন। অথবা মনে করুন লাগাতার নিফটি নিচে নামছে এবং নিফটি 4-5 হাজার পয়েন্ট নিচে নেমে এসছে, 20,000 থেকে 15,000 চলে এসছে। আপনার মনে হলো যে ঠিক আছে নিফটি এখন 15,000 রয়েছে, আগামী 1-1.5 বছরের ভেতরে অবশ্যই নিফটি আবার 20,000 হাইটাকে ব্রেক করে নিউ একটা হাই মেক করবে। তো আপনি নিফটি ইটিএফ এর মধ্যে ইনভেস্ট করে দিলেন। তো ইটিএফ এ সবসময় বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে আপনি কাজ করতে পারেন। যখন কোনো সেক্টর বা কোনো ইন্ডেক্স অনেকটা নিচে ট্রেড করছে সেই সময় আপনি ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন। ইটিএফ নিয়ে পজিটিভ অনেকগুলো কথা বলা হলো, এবার দেখে নেয় যে ইটিএফ এর নেগেটিভ সাইডগুলো। ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এবং মিউচুয়াল ফান্ডে আপনার প্রায় 1 লক্ষ টাকা ইনভেস্ট করা রয়েছে কোনো মিউচুয়াল ফান্ডে। বাজারের পরিস্থিতি অনুযায়ী বা মিউচুয়াল ফান্ড যেই সমস্ত স্টকে ইনভেস্ট করছে সেই সমস্ত স্টক যদি ভালো পারফর্ম না করে, সেখানে ফান্ড ম্যানেজাররা বা ফান্ড ম্যানেজমেন্টের জন্য যারা রয়েছে তারা রিভ্যালুয়েশন করবে। তারা যেই স্টকগুলোতে ইনভেস্ট করে রেখেছে সেই স্টকগুলোকে সেল করে দিয়ে অন্য কোনো ভালো পোটেনশিয়াল স্টকের মধ্যে ইনভেস্ট করার চেষ্টা করবে। কিন্তু ইটিএফ এ এই ধরনের কোনো সুবিধা নেই। মনে করুন এই মুহূর্তে নিফটি 20,000 কাছাকাছি রয়েছে এবং এই মুহূর্তে আপনি ইটিএফ এ 50,000 টাকা ইনভেস্ট করলেন। নিফটি 21,000 পয়েন্ট পর্যন্ত গেল এবং ধীরে ধীরে নিচে নামতে নামতে 19,000, 18,000, 17,000, 16,000, 15,000 পর্যন্ত চলে এলো। আর ধীরে ধীরে আপনার লসটাও বাড়তে থাকে। যেহেতু মিউচুয়াল ফান্ডের মতন ইটিএফ ম্যানেজ করার জন্য কোনো এক্সপার্ট নেই, তো এখানে কিন্তু যেভাবে ইন্ডেক্স কমতে থাকবে সেইভাবে ইন্ডেক্সের সাথে সাথে আপনার বিনিয়োগ করার টাকার ভ্যালু কমতে থাকবে। শুধু ভারতবর্ষে নয়, বিশ্বজুড়ে 98% ইটিএফ গুলো অ্যাক্টিভলি ম্যানেজ করা হয় না। দ্বিতীয় পয়েন্ট আসছে মার্কেট লিকুইডিটি ইস্যু। ইন্ডিয়ান মার্কেটে ইটিএফ এখনো অনেকটাই নতুন, ইটিএফ এখনো খুব একটা জনপ্রিয় নয়, যে কারণে ইটিএফ এ প্রচুর পরিমাণ বিনিয়োগকারীকে এখনো দেখা যায় না। আর মার্কেটে প্রচুর ইটিএফও রয়েছে। ধরুন আপনি এমন কোনো ইটিএফ এর মধ্যে ইনভেস্ট করলেন যেই ইটিএফ এর ফান্ড ভ্যালু অনেক ছোট, আপনি বাই করে নিলেন, কিন্তু আপনি যখন সেল করতে যাচ্ছেন সেই সময় আপনি কোনো বায়ার খুঁজে পাচ্ছেন না। যত কম ট্রেডার কোনো একটা ইটিএফ ট্রেড করছে সেই ইটিএফটির অপারেশন কস্টিং চার্জ কিছুটা বেশি লাগে। দেখুন এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এমন নয় যে ইটিএফ এর অপারেশন কস্ট 0। ইটিএফ এর অপারেশন কস্ট যদি আমরা দেখি লামসাম 1%, আর মিউচুয়াল ফান্ডে যেখানে 3 থেকে 5% হয়। তো ইটিএফ এর এটাও কিন্তু একটা নেগেটিভ দিক। ইটিএফ এ যদি আপনি ইনভেস্ট করতে যান আপনার সামনে কিছু লিমিটেড অপশন থাকে, কারণ ইটিএফ এর যেহেতু এখনো বাজার বড় হয়ে ওঠেনি, ইটিএফ যেহেতু একটা ব্রডার রেঞ্জ অফ ইনভেস্টরদের আকর্ষিত করতে পারেনি এখনো পর্যন্ত, তো
তো ইটিএফ এর পরিমাণও কিন্তু আমাদের ইন্ডিয়াতে অনেকটাই ছোট বা অনেকটাই কম। তো ভিউয়ার বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক সেক্টর ওয়াইজ কিছু ইটিএফ এর গত 3 বছরের পারফরমেন্স। আপনি যদি ইউটিআই নিফটি 50 ইটিএফ এর দিকে দেখেন, এর বর্তমান প্রত্যেকটি ইউনিটের দাম রয়েছে 1822 টাকার কাছাকাছি। আর গত 3 বছরের রিটার্নে আমরা দেখতে পাচ্ছি প্রায় 22% এর কাছাকাছি রিটার্ন দিয়েছে, অর্থাৎ ইয়ারলি 7% রিটার্ন দিয়েছে গত 2 বছরে। আপনি যদি 2 বছরের রিটার্ন দেখেন, তো গত 2 বছরে 8.77% এর রিটার্ন দিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে এই 3 বছরের টেনারের মধ্যে করোনার মতো একটা সিচুয়েশনে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট তথা গ্লোবাল মার্কেট দেখেছে। আর আমরা যদি লেটেস্ট গত 1 বছরের রিটার্ন দেখি, তো গত 1 বছরে 12%-এর ওপরে রিটার্ন দিয়েছে। কিন্তু আপনি যখন গত 1 বছর রিটার্নের সাথে গত 6 মাসের রিটার্নকে কম্পেয়ার করে দেখবেন, তখন দেখবেন 1 বছরের তুলনায় গত 6 মাসের রিটার্ন কিন্তু বেশ নজর কাড়া ছিল নিফটির। কারণ আমরা জানি গত জুলাই থেকে এখনো পর্যন্ত নিফটি গত 6 মাসে 7 মাসে ভালো রকমের র্যালি দিয়েছে আপসাইডে, যে কারণে গত 6 মাসে নিফটি ইটিএফ এ প্রায় 18%-এর মতন রিটার্ন দেখা গেছে। আপনি নিপ্পন ইটিএফ পিএসইউ ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংকের ইটিএফ এর দিকে নজর রাখেন, তাহলে আপনি দেখতে পাবেন গত 3 বছরে পিএসইউ ব্যাংকগুলো 51% রিটার্ন জেনারেট করেছে এবং গত 2 বছরে 46%-এর বেশি রিটার্ন জেনারেট করেছে। গত 1 বছরে প্রায় 56% রিটার্ন জেনারেট করেছে নিপ্পন ইটিএফ পিএসইউ ব্যাংক। পিএসইউ ব্যাংকের আরো একটা ইটিএফ রয়েছে কোটাকের পিএসইউ ব্যাংক ইটিএফ। এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 51%-এর কাছাকাছি গত 3 বছরের রিটার্ন রয়েছে। আর 1 বছরের রিটার্ন যদি দেখেন, এখানেও প্রায় 56%-এর কাছে রয়েছে। তো আপনি যদি মেজর ইন্ডেক্স গুলোর মধ্যে দেখেন, নিফটির থেকে কিন্তু ব্যাংকিং সেক্টরে অনেক ভালো রিটার্ন পাওয়া গেছে। আর এর জন্য বলা হয় প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যদি আপনি ইটিএফ চুজ করতে পারেন, সেখানে আপনি ভালো রকম রিটার্ন পেতে পারেন। যেমন আইটি সেক্টর, অয়েল সেক্টর, এফএমসিজি সেক্টর, ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর, এই ধরনের যদি আপনি ইটিএফ গুলোকে কম দামে পান, যখন এই ধরনের সেক্টরগুলো অনেকটা ডাউন রয়েছে সেই সময় ইনভেস্ট করতে পারেন, তাহলে ইটিএফ থেকে কিন্তু একটা ভালো রিটার্ন পেতে পারেন। যে কারণে আমরা বলছিলাম ইটিএফ মিউচুয়াল ফান্ডের মতন লং টার্মের জন্য না, ইটিএফ সবসময় সিজনাল অপরচুনিটি গুলোর কথা মাথায় রেখে করা উচিত। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কলামটাতে গত 1 বছরের সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে কোন ইটিএফ গুলো। তো এর মধ্যে আমরা শুধুমাত্র নিপ্পন ইটিএফ এবং কোটাক পিএসইউ ব্যাংকের ইটিএফ দেখতে পাচ্ছি 55%-এর ওপর রিটার্ন দিয়েছে। পিএসইউ ব্যাংক ছাড়া সিপিএসই এক্সচেঞ্জ ট্রেডেড ফার্ম আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরে 38%-এর ওপর রিটার্ন দিয়েছে এবং গত 6 মাসে 29% রিটার্ন দিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মতিলাল ওসওয়ালের ন্যাসড্যাক 100 ইটিএফ প্রায় 25%-এর ওপর রিটার্ন দিয়েছে গত 1 বছরে। আর গত 6 মাসের হিসেব করলে দেখতে পাচ্ছি 31% রিটার্ন দিয়েছে। আপনার যদি আন্তর্জাতিক বাজারে ইনভেস্ট করার ইচ্ছে থাকে, তাহলে আপনি মতিলাল ওসওয়ালের ন্যাসড্যাক 100 ইটিএফটাকে চুজ করতে পারেন, অথবা মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ 100 ইটিএফটিও দেখতে পারেন। এই ইটিএফটিও কিন্তু গত 6 মাস বা গত 1 বছরে ভালো রকমের রিটার্ন তার ইনভেস্টরদের দিয়েছে। লিকুইডিটির সমস্যার জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে অ্যাসেট সাইজ যেন কোনোভাবেই 1000 কোটির নিচে না থাকে আপনি যে ইটিএফটিতে ইনভেস্ট করছেন। আপনি যদি দেখেন মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ 100 ইটিএফ যেটা রয়েছে, সেটার অ্যাসেট সাইজ 87 সিআর। আর 87 আর 1000-এর নিচে যখনই হবে, সেখানে লিকুইডিটি ইস্যু হবে। আপনি যখন বাই করছেন তখন হয়তো সেলার পাবেন না, অথবা যখন সেল করছেন তখন হয়তো বায়ার পাবেন না। আর এরকম সিচুয়েশন থেকে আপনাকে অবশ্যই দূরে থাকা উচিত। এমন কিছু ইটিএফই চুজ করুন যেখানে অন্তত পক্ষে 1000 সিআর-এর ওপর অ্যাসেট সাইজ রয়েছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে এসে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের এই ভিডিও রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্টস এসে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে। আপনার পছন্দের চ্যানেলকে শেয়ার করুন আপনার নোন পার্সনদের সাথে, যারা মার্কেটে বিনিয়োগ করতে ইচ্ছুক এবং বিনিয়োগ কিভাবে করবে, কোথায় বিনিয়োগ করবে, এই ব্যাপারে লার্নিং নিতে ইচ্ছুক। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আগামীকাল আরো একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলার অঙ্গীকার নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।